আজ সন্দেশখালী খবরের শিরোনামে। রাজ্য ও রাজনীতি উত্তাল, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে চলছে চাপানুতোর। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডির অফিসাররা। তারপর থেকেই সন্দেশখালী সংবাদের শিরোনামে চলে আসে। এখনো পর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ প্রশাসন। শাহজাহানের অনুপস্থিতিতে 7ই ফেব্রুয়ারির পর থেকে সন্দেশখালীর মহিলারা শাহজাহানের 2 শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, তারা সন্দেশখালীর গরিব মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে মাছ চাষের ভেড়ি বানিয়ে নিচ্ছে এবং ওই এলাকার মহিলাদের ওপর ভয়াবহ অত্যাচার নামিয়ে এনেছে বলেই অভিযোগ উঠেছে। এমনকি শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগও ওঠে, যা নিয়ে রাজ্য সরকার বহুবিধ প্রশ্নের মুখে পড়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন নারী, অথচ সন্দেশখালীর ঘটনা সামনে আসার পরও এই ঘটনার মাস্টারমাইন্ড শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলেন না কেন? এর কারণ কি? এটা কি এই সরকারের চূড়ান্ত ব্যর্থতা নয়? আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর দুষ্কৃতীদের পক্ষে সাফাই গাইতে। তিনি দাবি করছেন মিডিয়া ও বিরোধীরা ঘটনাগুলিকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে। সত্যিই কি এই ঘটনা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে? রাজ্য সরকার দাবি করে আসছেন তারা রাজ্যের নারীদের জীবন সুরক্ষিত রাখার জন্যই কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলো চালু করেছে। অথচ এই সরকার অতীতের বাম সরকারের মতোই ঢালাওভাবে মদ বিক্রির ব্যবস্থা করে চলেছে। আবার শাহজাহান, শিবু, উত্তমদের মতো দুষ্কৃতীদের শাসক দল কিন্তু লালন পালন করেই চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারকে এমন দ্বিচারিতার পথে হাঁটতে হচ্ছে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারীদের সুরক্ষা নিয়ে কি সত্যিই আগ্রহী? আজ আমরা এমন বহুবিধ প্রশ্নের উত্তর খুঁজতেই হাজির হয়েছি বিশিষ্ট লেখিকা ও বুদ্ধিজীবী মিরাতুন নাহার মহাশয়ের কাছে। দেখা যাক তিনি কি বলছেন এ ব্যাপারে। আমরা এতদিন পর্যন্ত যে আমাদের রাজ্যে তৃণমূলের যে শাসন চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম পরপর আর্থিক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি একের পর এক আসছে। কিন্তু এখন যে আসলো নতুন জিনিস, সেটা হচ্ছে আমাদের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেছে। মানে নারী সুরক্ষাটাই আজকের দিনে এই বিশেষ করে সন্দেশখালীর এই বিষয়টাতে নারী সুরক্ষার ব্যাপারটাই সামনে এসছে। তাহলে এই ঘটনাকে আপনি কীভাবে দেখছেন? হঠাৎ করে রাজ্য রাজনীতি আপনি যে বলছেন, আসলে রাজ্যের বলতে আমি রাজ্যবাসী বলবো, আর রাজনীতি জগতের মানুষরা, অর্থাৎ যারা সক্রিয় রাজনীতি করেন, আমি তাকে আজকের রাজনীতিকে আমি আর সুস্থ রাজনীতি বলি না। তার ধারক বাহক খুব কম একটি দলকে আমি জানি তার চেষ্টা করেন তারা সেরকম সুস্থ রাজনীতির ধারক বাহক হতে। বাকি রাজনীতিকে আমি বলি দলীয় রাজনীতি, দলের স্বার্থে রাজনীতি করে, শুধুমাত্র দলের সমৃদ্ধি চায়, দেশের কথা ভাবে না। রাজনীতি কিন্তু দেশ ও দেশবাসীকে নিয়েই করার কথা, তাদের জন্যই একমাত্র। তো আজকে যে সন্দেশখালীর ঘটনা, আমি একজন প্রবীণ নাগরিক, দেশপ্রেমিক মানুষ হিসেবে এবং নাগরিকের দায়িত্ব পালন করার চেষ্টা করি বলে আমি বিষয়টিকে খুব ভালো করে নজর করে দেখছি। তাতে সকলেই, সংবাদ মাধ্যমের কথাটা আমার বলা হয়নি, শুধু রাজনীতি নয়, সংবাদ মাধ্যমে যথেষ্ট আলোড়ন পড়েছে। খুব যদি একটু স্থূল কথায় বলা যায় যে সন্দেশখালীর ঘটনাটা যেন সকলকে হঠাৎ করে উত্তাল করে দিয়েছে, সব স্তরের মানুষ, তার মধ্যে রাজ্যবাসী, রাজনীতি এবং সংবাদ মাধ্যম তো অবশ্যই রয়েছে। তো যেন কিছুই ঘটছিল না, হঠাৎ করে বিশাল একটা ঘটনা ঘটে গেছে, এরকম একটা ভাব সকলের মধ্যে। কিন্তু যেটার উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের সুরক্ষা। এখানটা আমার একটু কিন্তু ভাব আছে, কারণ মেয়েদের সুরক্ষা মানে মেয়েরা এত অসহায়, এত দুর্বল যে তাদের সুরক্ষা দিতে হবে আরও কত বছর ধরে। এই প্রশ্নটা আমাকে কুরে কুরে খাচ্ছে। অতএব যে ব্যাপারটা আমাদের কাছে প্রধান হয়ে ওঠার কথা, সেটা হচ্ছে আমাদের দেশে পুরুষ এবং মেয়েদের সম্পর্ক আমরা এখনও ঠিক করে উঠতে পারলাম না। পুরুষ যৌন নির্যাতন করবে, যৌন আক্রমণ করবে মেয়েদের উপরে, আর মেয়েরা সমস্ত দিক থেকে যদি তারা নিজেদের উপরে নির্ভর করতে পারে, স্বনির্ভর হতে পারে, এই একটি ব্যাপারে অসহায়।
এখানটায় আমার একটা বক্তব্য আছে, সেটা বলেই আমি শেষ করব এই প্রশ্নের উত্তর। আমি ভাবতে ভাবতে আমার বারংবার মনে হচ্ছে মেয়েদের সুরক্ষা, মেয়েদের নিরাপত্তা। মেয়েরা তাহলে কী ধরনের মানুষ আমাদের দেশে? মেয়েদের সুরক্ষা নিরাপত্তা এত সহজে বিঘ্নিত হয়ে যায়? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, কেন আমরা মেয়েদেরকে সেরকমভাবে গড়ে তুলতে পারলাম না যে তারা পাল্টা লড়াই করতে পারে? এত অসহায়ভাবে নিজেদেরকে সমর্পণ করে দেয়। গ্রামের মানুষ, দরিদ্র ঘরের মানুষ, শিক্ষা না পাওয়া মানুষ, বঞ্চনার শিকার মানুষ বলেই কি তাদের উপর এটা ঘটে? নাকি পুরুষের কামোত্তেজনা বাড়িয়ে দেওয়ার মতন বহু প্রক্রিয়া আমাদের দেশে এখন চালু রয়েছে? প্রত্যেক ঘরে, প্রত্যেক বয়সী ছেলে মেয়েদের হাতে মোবাইল, স্মার্টফোন। এই স্মার্টফোনগুলো আপনারা সবাইকে, দেশবাসী, রাজ্যবাসীকে আমি বলছি, সজাগ করতে চাইছি। এই স্মার্টফোনগুলো লক্ষ্য করেছেন? পুরুষ এবং মেয়েদের যে শারীরিক প্রক্রিয়া আছে একটা, যেটা প্রকৃতি জগতে, সেটি আমরা মান্যতা দিয়েছি প্রাকৃতিক ঘটনা হিসেবে, প্রকৃতি জগতে প্রয়োজনীয় পন্থা বলে মান্যতা দিয়েছি। তার সঙ্গে ভালোবাসা জড়িত থাকে। সেটাকে আজকে সম্পূর্ণভাবে নারী নির্যাতনের শিকার হিসাবে ব্যবহার করা হচ্ছে। মেয়েদের উপরে প্রবল আক্রমণ করা হচ্ছে। এই কামোদ্দীপনা বা কামোদ্দীপিত হয়ে পুরুষরা, এই বিষয়ে কতজন মানুষ সজাগ? কেন সেগুলো বন্ধ করা হচ্ছে না? আমি পুরুষদের পক্ষে বলছি না, আমি বলছি না, কিন্তু এই কথা খুবই সত্যি যে পুরুষরা এখনও পর্যন্ত মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে বর্তে আছে, সেই দৃষ্টিভঙ্গিটা বদলানো খুব জরুরি। তা না হলে এটাই আজকে প্রধান হয়ে উঠছে। কেন? যে মেয়েরা নির্যাতনের শিকার হয়েছে সন্দেশখালিতে, এবং তারা ওই শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এরা এখন কোথাও এদের হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মেয়েরা আজকে মুখ খুলতে সাহস পাচ্ছে। সাহস কথাটা খুব গুরুত্বপূর্ণ। এরকম পরিস্থিতি আজকে ৭৬ বছরের স্বাধীন দেশে আমরা বদলাতে পারলাম না কেন? অভিযোগ উঠছে নারীদের প্রতি নির্যাতন হচ্ছে এবং তাদের উপরে যে ইভেন গণধর্ষণের অভিযোগ উঠেছে। তাহলে এরম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার যে মাস্টার মাইন্ড শাহজাহান বলে একজন আছেন, তার শাগরেদরা এই কাণ্ডগুলো করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সেই শাহজাহানকে প্রায় ১ মাসের বেশি হয়ে গেল বা ১.৫ মাস হতে গেল, কিন্তু এখনও ধরা পড়েনি। তাহলে এই রাজ্য প্রশাসন কী ধরনের রাজ্য প্রশাসন চলছে? মেয়েদের উপর অত্যাচারের ব্যাপারটাই বেশি উঠে এসেছে, যেহেতু মেয়েরা মুখ খুলেছে। সন্দেশখালীর মেয়েরা মুখ খুলে সাহস করে, শাহজাহান পলাতক বলে এই সাহস করেছে। শিবু হাজরা, উত্তম সর্দাররাও এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তারা সেই সাহসটা পেয়েছেন। কিন্তু আরও কথা আছে, যার কথা আপনি উল্লেখ করলেন তাকে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলি না। স্পর্ধা বলুন আর বিশ্বাস বলুন, দৃঢ় বিশ্বাস বলুন, সেটাই আমি পোষণ করি। কারণ উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন। মুখ্যমন্ত্রী হতে গেলে কী করতে হয় উনি জানেন না। বিদ্যা বুদ্ধির অভাব। আমি বলি শাসক দলনেত্রী। তো শাসক দলনেত্রীর ব্যর্থতার কথা অনেকে বলছেন, আমি এটাকে ব্যর্থতা মনে করছি না। আমি বলবো তিনি শাসক দলনেত্রী। শাসক দল ছাড়া, নিজের দল ছাড়া শাসনে থাকবে, ক্ষমতায় থাকবে, কিছু বোঝে না। একমাত্র লক্ষ্য তার সেটি, এবং যত রকমের দুর্নীতি করা যায় ক্ষমতায় থেকে সব রকম করেছেন। নিয়োগ সংক্রান্ত আপনি উল্লেখ করেছেন, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতি, নানা ধরনের দুর্নীতি, অপরাধ কর্মের কোনো শেষ নেই ওর। উনি ক্ষমতায় থেকে শুধু অপরাধ কাণ্ড ঘটাতে অভ্যস্ত হয়েছেন, ক্ষমতার আর কোনো সদ্ব্যবহার করেননি। এক্ষেত্রেও সন্দেশখালিতে নানা ধরনের অন্যায় শাসক দল করছিল। জমি দখল, ভেড়ি তৈরি, এরকম বহু লিস্ট, তালিকা দিলে সেই তালিকাগুলো আমি জানি আছে। অন্যায় ওরা গড়ে তুলেছিল। শাসক দল নিয়ন্ত্রিত এবং শাসক দলের সমর্থক বলে প্রবল ক্ষমতা পেয়ে, তারা ওই মহারানীর ক্ষমতা অংশ পেয়ে তারাও বিপুল বিক্রমে অন্যায় ঘটিয়ে চলছিল। কেউ জেলে গেছে, সেসব রাজনীতির খেলা।
তো তার সঙ্গে বিশেষ করে যেটা মানুষকে নাড়া দিয়েছে সকলকে, সেটা হচ্ছে মেয়েরা অভিযোগটা তুলেছেন। মেয়েরা কিন্তু কেবল তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে 4-5 দিন ধরে রেখে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তোলেননি। তারা অন্য অভিযোগও জানেন, বলছেন কেউ কেউ, কিন্তু এই অভিযোগটাই সকলে বিশেষ করে গ্রহণ করে নিয়েছে এবং এটাকে বেশি গুরুত্ব দিয়েছে, অন্যগুলো আড়ালে চলে যাচ্ছে। আমার বক্তব্য সেইখানেই, যত রকমের অপকর্ম মানুষ ক্ষমতা পেলে সেইগুলোই করবে। ক্ষমতার কি এটাই, এই রূপটাই আমরা দেখতে চেয়েছিলাম? উনি সেটা করছেন এবং উনি অত্যন্ত সফলও হয়েছেন। এখন কিছু কিছু এইসব প্রতিবাদ উঠছে, ওনার যারা প্রবল সমর্থক, দুর্বৃত্তায়ন, রাজনীতির দুর্বৃত্তায়ন উনি খুব ভালোভাবে সম্ভব করেছেন। আমি এটা বিশ্বাস করি। উনি ব্যক্তি মানুষ, আমার আক্রমণের লক্ষ্য নয় বা আমার সমালোচনার লক্ষ্য নয়। মুখ্যমন্ত্রী হিসাবে উনি যেটা করছেন সেটা আমাদের জন্য, সমস্ত রাজ্যবাসীর জন্য অত্যন্ত বিপজ্জনক, নিন্দনীয় এবং দুর্ভাগ্যের বলে আমি মনে করি। উনি আবার শাহজাহান প্লাস মানে উত্তম হাজরা, শিবু এদের 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 পক্ষে দাঁড়াচ্ছেন, বলছেন যে মিডিয়া এবং বিরোধী দলরা এটা অতিরঞ্জিত করে ব্যাপারটা তিলকে তাল করছে। তাহলে আমার বক্তব্য যে সত্যি কি ব্যাপারটা এরকম আপনি মনে করেন? ওনার অনেক রকম গুণ আছে, অপগুণ বললে বেশি ভালো হয়। সেই গুণ আসলে সেগুলোকে উনি গুণ হিসেবে ব্যবহার করেন। তার মধ্যে একটা হলো আত্মসমালোচনা একেবারে করেন না। কোথায় আমার ভুল হচ্ছে এটা প্রতিটি মানুষের জন্যে করণীয় কর্ম দেখা, সেটা উনি একেবারেই করেন না। ওনার নিন্দা উনি সহ্য করতে পারেন না, উনি কোনো ভুল করেন না, ওনার দ্বারা কোনো খারাপ কাজ, মন্দ কাজ হয় না, আর উনি সব পারেন, সমস্ত গুণ প্রতিভা ওর রয়েছে। এই ধরনের দম্ভ বা আত্মবিশ্বাস ওর আছে, যেটা একদম সম্পূর্ণত অবাস্তব ধ্যান ধারণা। সেইখানে আরও একটা গুণ যেটা অত্যন্ত ক্ষতিকারক আমাদের রাজ্যবাসীর জন্য, সেটা হচ্ছে ক্রমাগত স্ববিরোধী কথাবার্তা বলে যান। স্ববিরোধী মানে নিজে যেটা একটু আগে বলেছেন তার পরপরই তার নিজের বিরুদ্ধেই বক্তব্য জুগিয়ে যান। সেরকম একটি হলো যে বলছেন হ্যাঁ একটা কিছু ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে অপরাধীদের ধরে পাওয়া যাচ্ছে না। উনি পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রক ওর হাতে, কিন্তু অপরাধীদের ধরে পাওয়া যাচ্ছে না। তারপরে বললেন না তিলকে সবাই, বিরোধীরা এটাও বলেছেন যে বিরোধীরাই এই রটনাগুলো করছে, আসলে ঘটনা অন্যরকম, এরকম কিছু ঘটেনি। তাহলে এই কথা দুটি কি তো স্ববিরোধী? অপরাধীরা পালিয়ে, যাদের নাম উঠছে তারা পালিয়ে বেড়াচ্ছে কেন? উনি বললেন একটা কিছু ঘটেছে, আবার বলছেন যে না সবটাই রটনা, বিরোধীরা করছেন, রাজনৈতিক বিরোধী দলরা করছেন। এটা ওর একটা মারাত্মক দোষ। সব কিছুর মধ্যে উনি দলীয় চক্রান্ত দেখেন, দলাদলি দেখেন, দল ছাড়া, দলের বক্তব্য এবং দলের ভালো মন্দ ছাড়া কিছু বোঝেন না, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না, ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। এইরকম মানুষ গোটা রাজ্যের জন্যে ভয়ঙ্কর বিপজ্জনক। সর্বোপরি উনি নিজে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, যার মানসিক ভারসাম্য নেই বলে তিনি মানসিক ব্যাধিগ্রস্ত। সেটা আমাদের এই দেশের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কীভাবে এটা ঘটলো সেটা আমি জানি, কিন্তু রাজ্যবাসীর দায়ও রাজ্যবাসী এড়াতে পারবে না। এতখানি আশা কী করে ওর উপর করেছিলেন আমার জানা নেই, করাটা ভুল হয়েছিল। তৃণমূল কংগ্রেস সরকার কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এইসব দিয়ে দাবি করে থাকে তিনি মেয়েদেরকে সুরক্ষিত রাখার জন্য এইসব প্রকল্প চালু করেছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের এই রাজ্যে ঢালাও মদ বিক্রির ব্যবস্থা করেছেন এবং এই ধরুন শিবু হাজরা, উত্তম সর্দারের মতো এবং শাহজাহানের মতো মানুষদেরকে তারা লালন পালন করছে। এই ঘটনার ফলে আমাদের দেশে নারী নির্যাতন বাড়ছে, আমাদের দেশে যে নারীদের উপর অত্যাচার হচ্ছে সেই জিনিসগুলো বাড়ছে। এইটা কী ধরনের দ্বিচারিতা? এটাও আছে এর মধ্যে, ওর স্বভাবের মধ্যে রয়েছে। ওপর থেকে উনি দেখান উনি অত্যন্ত কল্যাণময়ী মমতামূর্তির মানুষ, কিন্তু ভেতর থেকে ঠিক আমরা যেটা দেখতে পাই সে ঠিক তার উল্টো। উনি আমাদের যে প্রশ্নটা ক্ষেত্রে ওর উদ্দেশ্যে থাকবে, ওর এই বক্তব্য শোনার পরে সমস্ত রাজ্যবাসী নিশ্চয়ই এই প্রশ্ন তুলে ধরবেন, সেটা হলো যে
লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি দিয়ে মেয়েদের উপরে যৌন নির্যাতন কি বন্ধ করা যায়? যৌন নির্যাতন বন্ধ করতে হলে যে পুরুষরা ওর প্রবল সমর্থক, সংখ্যায় বহু বেশি, মেয়েদের থেকে সংখ্যায় তারা বেশি, সেই পুরুষদেরকে প্রশিক্ষণ দিন যে তোমাদের কাম নিবৃত্ত করার জন্যে আমি ক্ষমতায় আসিনি। তোমরা যেখানে সেখানে তোমাদের কাম উত্তেজনা প্রকাশ করবে এবং নিজেদের উত্তেজনা, নিজেদের ইচ্ছা লিপ্সাকে নিবৃত্ত করবে, সেজন্যে আমি আসিনি। অতএব ওনার উচিত ছিল ওনার দলের প্রতিটি সমর্থককে, এই শাহজাহান, উত্তম শিবুদের মতো সমর্থকদের সেই ব্যাপারে সতর্ক করে দেওয়া যেন একটি ঘটনাও না ঘটে যাতে মেয়েদের উপরে, মেয়েদের সুরক্ষা থাকছে না বা নিরাপত্তা থাকছে না বা যৌন নির্যাতন হচ্ছে, এই ধরনের অভিযোগ না ওঠে। সেটিকে তিনি করেছেন। পুরুষদের উপর খুব নিয়ন্ত্রণ দরকার। পুরুষরা যেমন গৃহী মানুষ, তেমনি তারা এক ধরনের উত্তেজনা, কামোত্তেজনা নিয়ে জীবনযাপন করে, সেগুলোকে নিয়ন্ত্রিত করা মানুষের কাজ। মানুষ নিম্নবৃত্তিকে উচ্চবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত করবে, সেই প্রকৃতি মানুষ, সেই প্রকৃত মানুষ তৈরি কি তিনি করেছেন তার সমর্থকদের? এই যে সামনে ইলেকশন, লোকসভা ইলেকশন, ফলে এই ঘটনাটা মানুষ মানে তার সমর্থক এবং রাজ্যবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, উনি বুঝতে পারছেন। দেখা গেল সরকারের দুয়ারের মতো কতগুলো শিবির খোলা হয়েছে ওখানে, এবং সেখানে সরকার প্রশাসনের লোক হাজির, এবং তারা বিভিন্ন মানে ইয়ের কাছ থেকে দাবি দেওয়া কী মানে উত্তম এবং শিবুরা কী অন্যায় করেছে বিভিন্ন মানুষের কাছ থেকে তারা শুনছেন, এবং প্রায় 400 এরকম অভিযোগ নাকি মানে জমা পড়েছে। এইবার তারা কি বলছে, যাদেরকে শিবু হাজরারা টাকা দেয়নি তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। তার মানে কি শিবু হাজরারা টাকা খেয়েছে? সেই টাকা যে দিচ্ছে এটা তো রাজকোষের টাকা, সেটা জনগণের টাকা, সেটা কি করে ওদেরকে দিয়ে দিচ্ছে? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? এটা আপনি কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সম্পর্কে যে কথা সত্য, এক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য। লক্ষ্মীর ভাণ্ডার উনি দিচ্ছেন, কন্যাশ্রী উনি দিচ্ছেন, কোথা থেকে কিভাবে দিচ্ছেন? মানুষেরই লক্ষ্মী যাদের বলছেন ভাণ্ডার করে দিয়েছেন, কন্যাশ্রী যাদের বলছেন কন্যাশ্রী বানিয়ে দিয়েছেন, তাদের তো প্রাপ্য যা, সেটা তিনি কোথা থেকে দিচ্ছেন? তার রাজকোষ থেকে? তিনি মহারানী, রাজরানী হয়েছেন? তিনি তো গণতান্ত্রিক একটি দেশে কিছু ক্ষমতা পেয়েছেন। তার কাজ হলো জনতার কাছ থেকে ক্ষমতা পেয়ে সেই ক্ষমতা সদ্ব্যবহার করে তাদের যা প্রাপ্য জনতার, সেগুলো তাদেরকে দেওয়া। এইটা তিনি ভুলে গেছেন। ভুলে গিয়ে তিনি শুধুমাত্র রাজনৈতিক কৌশল, দলীয় রাজনীতি, নিজের শাসক দলকে বাঁচানো, এটাই বোঝেন, এবং নিজের ক্ষমতায় চিরস্থায়ী আসন দখল করে থাকবেন, এটাই তিনি বোঝেন। অতএব সামনের ভোটের কথা ভেবে যে ব্যবস্থাগুলো করছেন সবটাই ইংরেজিতে বলে আই ওয়াশ, চোখে ধুলো দেওয়া। সেই ধুলো দেওয়ার ব্যাপারটি সাধন করার ক্ষেত্রে তিনি অত্যন্ত সক্ষম একজন ব্যক্তি। তার সব কাজের চাতুর্যের পরিচয় পাওয়া যায়, বুদ্ধিমত্তা, বুদ্ধি, কল্যাণকামী মনের পরিচয় পাওয়া যায় না। 34 বছরের বামের অপশাসন মানুষ দেখার পরে মানুষ বিভিন্ন গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে। আনার পরে মানুষ দেখতে পাচ্ছে এরা এখন মানে এদের মানে বলতে কি বলে আকণ্ঠ হচ্ছে আপনার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে, এবং আজকে এই রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। তো এরকম একটা সরকার মানে আমাদের রাজ্যে চলছে, আপনি দেশের একজন মানে সচেতন নাগরিক হিসাবে দেশবাসীকে কী বার্তা দেবেন? হ্যাঁ, রাজ্যবাসী তথা সমস্ত দেশবাসী, আমাদের দেশটাই আজকে সংকটের মুখোমুখি। রাজ্য সংকট তারই প্রমাণ দিচ্ছে। রাজ্য সংকট আর দেশের সংকট খুব আলাদা একেবারেই নয়। গোটা দেশটাই আজকে সংকটের মুখোমুখি, এবং রাজ্য সংকট তার প্রমাণ আমাদের হাতে হাতে তুলে দিচ্ছে, আমাদের হাতে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে গণতন্ত্রটাকে পুরোপুরি ব্যবহার করছে। এই যে ভদ্র মহিলার কথা আমরা এতক্ষণ বলছিলাম, নাম উচ্চারণ করতে আমার ইচ্ছা করে না, আমি ব্যক্তিকে আক্রমণ করতে চাই না, তার নাম যাই হোক, তিনি যে পদে আছেন সেটাই বড় কথা। তিনি গণতন্ত্রটাকে ব্যবহার করেছেন, কারণ না করলে এই শাসন ক্ষমতায় আসতে পারতেন না। জনগণের কাছ থেকে ভোট নিয়েছেন,
এখানে একটা ব্যাপারে একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না, এত ভরসা তো সবাই তার উপরে করলেন কেন? তখন বিশিষ্ট নাগরিকরাও এর উপর খুব ভরসা করেছেন। আপনাদের সকলেরই মনে থাকবে, রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছি, সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনটা জন আন্দোলন, গণ আন্দোলন, এবং এর পশ্চাতে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ভূমিকা ছিল। আমি জানি, আমি নিজে জানি। তো সেই আমার খুব দুঃখ, এই গণ আন্দোলনটা হাইজ্যাক করে নিলেন, লুফে নিলেন এই বর্তমানে যিনি আমাদের সমস্ত রকম দুর্গতির আধার, সেই মানুষটি। কীরকম করলেন তিনি? এই ব্যাপারে কিন্তু তার সক্ষমতা, আমি তো বলি বিরল, বিরল প্রতিভা। তিনি একটা অনশন মঞ্চ তৈরি করলেন, এবং অনশন মঞ্চ তৈরি করে বহুকাল থেকে আন্দোলন, প্রতিবাদ ইত্যাদি খুব করতেন অন্যায়ের বিরুদ্ধে। এই আন্দোলন ইত্যাদি করার মূল লক্ষ্য আজকে বুঝতে পারা যায় যে তার ওই ক্ষমতাটার প্রতি বিপুল লোভ ছিল, যে ওই ক্ষমতায় আমি বসবো এবং লুটে পুটে খাবো দেশের সম্পদ। সেই লোভটাকে তিনি বাস্তবায়িত করার জন্যে তিনি অনশন মঞ্চ করলেন, এবং এই অনশন মঞ্চটা পুরো গণ আন্দোলনটাকে নষ্ট করে দিল। এটা আমার নিজের ব্যক্তিগত জীবনে মনে হয় খুব দুঃখের মনে হয়। আমি নিজে অনশন মঞ্চে কখনো যাইনি। এই মহিলাকে আমি একবার মাত্র দেখেছি, কখনো এর প্রতি কোনো আস্থা আমার হয়নি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলেছিলাম যে দেখাই যাক না কী করেন, একটু সুযোগ দিতে হয়, দিয়েছে মানুষ, কী করে দেখা যাক। তো এই যে সুযোগটা মানুষ দিয়েছেন, ভোটটা তাদের দিয়েছেন, তাকে দেখে তিনি অত্যন্ত আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের সদস্য ছিলেন। তারপরে বহুদিন ধরে আন্দোলন ইত্যাদি করছিলেন, মানুষের একটা ভুল ধারণা হয়েছিল মহিলা বোধহয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী তার চরিত্র, কিন্তু সবটাই দেখা গেল মারাত্মক ভুল একটা হয়ে গেল। মারাত্মক ভুল মানে এর যেটা নেই, যেগুলো নেই সেগুলো আমাদের বুঝে নিতে হবে। আজকে রাজ্যবাসীকে আমি বলবো, অনুরোধ, যে মানুষটি কীরকম, কার পাল্লায় আমরা পড়েছি, এই পাল্লা কথাটা আমি ব্যবহার করলাম, আমি দুঃখিত, পাল্লায় দেশবাসী রাজ্যবাসী পড়েছি সেটা তাদের বুঝতে হবে। কারণ আমি গণতন্ত্রে বিশ্বাসী। আমি বলবো না যে এই ব্যক্তিকে দেবেন না বা ওই ব্যক্তিকে দেবেন, সেটা আমি বলতে পারি না। গণতন্ত্রে জনগণ যাকে দেবে তাকেই দেবে। কেবল একটা কথা, আমার শেষ কথা আমি এটা বলবো, গণতন্ত্রে আমাদের একটা ফুটো কোথাও আছে, ছিদ্র কোথাও আছে, যেখান দিয়ে এইসব ব্যক্তিরা ক্ষমতা পেয়ে দেশের সর্বনাশ করার কাজে তুমুল বিক্রমে কাজ করে যায়। সেইটা আমার মনে হয় 5 বছর অন্তর, যে আপনি বাম সরকারের 34 বছর বললেন, বাম সরকার নয়, আমি বলি সিপিএম সরকার, ওখানে সিপিএমই ছিল প্রধান, অন্য শাখাগুলোর কোনো ভূমিকা ছিল না, তারা কিছুই করতে পারত না, নিষ্ক্রিয় ভূমিকা ছিল, করতে দিত না। এই যে 34 বছর, এটা কিন্তু গণতন্ত্রের ওই ছিদ্রের কথা আমি বলছিলাম, গণতন্ত্রের লুপ হোলস কোথাও কোথাও আছে, তার জন্যে সম্ভব হয়েছে। কেননা 5 বছর পরে এটা হওয়া দরকার বলে আমি একজন নাগরিক হিসেবে বলছি। 5 বছর ক্ষমতায় থাকার পরে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেরাই বলবেন আমরা 5 বছর থেকেছি, এই করতে পেরেছি, এই পারিনি, আমরা চাই যে আর কেউ আসুক, তারা যেন সুযোগ পায় কাজ করবার। এটা তারা নিজেরা বলবেন, এবং জনগণ 5 বছরের পরে আর কাউকে, ওই আগের দলকে যেন কিছুতেই ভোট দিতে না দিতে দেয়, এই ব্যবস্থাটা করা হোক। কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে, গণতন্ত্রের মন্দ ব্যবহার, অসৎ ব্যবহার, অপব্যবহার, সেটা হচ্ছে 5 বছর ক্ষমতায় থাকার পরে এমন ব্যবস্থা এরা করে যাতে জনগণকে আর ভোট দিতে দেয় না, জনগণের কাছ থেকে ভোটটা নিয়ে নেয়। এই নিয়ে নেওয়ার পদ্ধতি, প্রক্রিয়াটা কিভাবে বন্ধ করা যায়, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন রাজ্যবাসী তথা দেশবাসী সেটা ভেবে স্থির করুন। আমার পরামর্শ কি, আমি তো অত বলতে পারবো না, আমি তো অতটা ভোটকুশলী নই বা ওই রকম আমি রাজনীতিক নই, কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতা পেয়ে যে 34 বছর থাকতে পারে, 12 বছর থাকতে পারে, 11 বছর থাকতে পারে, এটা বন্ধ করা হোক। আর তারা এমন কিছু ব্যবহার করতে না পারুক যাতে জনগণ নিজে স্বেচ্ছায় ভোট না দিয়ে ভোট দিতে বাধ্য হয়। এই ব্যবস্থাটা বন্ধ না করলে আমাদের এই যে বিপদের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই বিপদ থেকে পরিত্রাণ নেই। ধন্যবাদ আপনাকে।